বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কিসে? মথুরা শিল্পশৈলীতে, সারনাথ, গান্ধার নাকি অমরাবতী শিল্পশৈলীতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা ভালো করে মনে রাখবে যে বুদ্ধদেবের যে প্রতিমূর্তি এটা প্রথমবার নির্মিত হয়েছিল গান্ধার শিল্পশৈলীতে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বৌদ্ধ ভাস্কর্যের একটি অনন্য শৈলী যার নাম গান্ধার শিল্প প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের গান্ধার অঞ্চলে, যা বর্তমানে উত্তর পশ্চিম পাকিস্তানে অবস্থিত। এই অঞ্চলটি পূর্ব আফগানিস্তানেও বিস্তৃত ছিল। গান্ধার শিল্প খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে সপ্তম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? গিয়াসউদ্দিন বলবন, সুলতান রাজিয়া, ফিরোজ শাহ তুগলক নাকি জালালউদ্দিন খলজির রাজত্বকালে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, জালালউদ্দিন খলজির রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল। তো জালালউদ্দিন খলজির রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ হয়। খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। তিনি শান্তি অনুসরণ করেছিলেন এবং সহিংসতা ছাড়াই শাসন করতে চেয়েছিলেন বলে তাকে ক্ষমাশীল জালালউদ্দিন নামেও ডাকা হতো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে ক্ষমাশীল জালালউদ্দিন কাকে বলা হতো। অ্যান্সার হবে জালালউদ্দিন খলজিকে। এবং তিনি আলাউদ্দিন খলজিকে কারার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। পরের প্রশ্ন, যাবতী প্রথার প্রবর্তন কে করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো যাবতী প্রথা প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর, অপশন বি। তো দশশালা বা যাবতী প্রথা চালু করেছিলেন রাজা টোডরমল, যিনি প্রধানত আকবরের মন্ত্রীর ভূমিকা পালন করতেন। এখানে আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য রাখবে যে এখানে যাবতী প্রথা আর দশশালা এই দুটো ব্যবস্থা কিন্তু একই। তোমাদের এখানে দশশালা দাহশালা বা দশশালা ব্যবস্থা নামেও আসতে পারে। তো এই ব্যবস্থা ফসল চাষে অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট টাকা উৎপাদন করতে সহায়তা করে। যাবতীয় প্রথার প্রধান বৈশিষ্ট্য হলো এটি পরিমাপে সাহায্য করতে পারে এবং যাবতীয় পদ্ধতির চাষিদের সাহায্য করে। পরের প্রশ্ন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ কী ছিল? অর্থাৎ রানা প্রতাপ কোন রাজপুত রাজবংশে ছিল? কাছুয়া, পারমার, সোলাঙ্কি নাকি সিসোদিয়া? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রানা প্রতাপ হচ্ছে সিসোদিয়া রাজবংশের রাজপুত ছিলেন। তো রানা প্রতাপ সিংহ, যিনি মেবারের রাজপুত সংঘের হিন্দু মহারাজা, এখন উত্তর পশ্চিম ভারত ও পূর্ব পাকিস্তানে এটা রয়েছে, তিনি মেবারের রাজবংশের সিসোদিয়াদের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, আনন্দ মঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবী সংগঠন ভবানী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ভবানী মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশন সি। তো ভবানী মন্দির, যেটা দেবী ভবানী মন্দির নামে পরিচিত, এটা হচ্ছে একটি রাজনৈতিক পুস্তিকা যা 1905 সালে ভারতীয় জাতীয়তাবাদী অরবিন্দ ঘোষ নামে লিখেছিলেন। পুস্তিকাটি স্পষ্টতই সন্ন্যাসীর একটি আদেশ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছে, যা হিন্দু মাতা দেবী ভবানী বা শক্তি একটি মন্দির তৈরি করবে যা ভারতের জাতীয়তার প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে ছিল। নেক্সট প্রশ্ন, ঐতিহাসিক ডান্ডি অভিযান গান্ধীজি কবে শুরু করেছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সালটা এবং তারিখটা বারবার পরীক্ষায় আসে। সাল তো আমরা জানি যে 1930 সালে। তো এখানে অ্যান্সার এ, বি এবং সি, এই তিনটে অপশনের মধ্যে একটা অ্যান্সার হবে। তো এখানে তারিখটা হবে অপশান বি, মার্চের 12 তারিখ। তো মার্চের 12 তারিখে 1930 সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন গান্ধীজি। তো 1930 সালে 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, শ্রীনগর এবং লাদাখ, এটা লাদাখ ভুল রয়েছে একটু, লাদাখ হবে এটা।
শ্রীনগর এবং লাদাখের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শ্রীনগর এবং লাদাখের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হচ্ছে জোজিলা গিরিপথ, অপশন বি। তো জোজিলা হচ্ছে লাদাখের হিমালয়ে অবস্থিত একটি পার্বত্য গিরিখাত। জোজিলা শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক পরিমাণ অভ্র পাওয়া যায় কোন রাজ্যে? বিহার, তামিলনাড়ু, রাজস্থান নাকি পশ্চিমবঙ্গে? তো মনে রাখবে, ভারতের সর্বাধিক পরিমাণ অভ্র পাওয়া যায় হচ্ছে রাজস্থান রাজ্যে, অপশন সি। পরের প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদটির নাম কি? তো পৃথিবীর সবথেকে উচ্চতম হ্রদটির নাম হচ্ছে টিটিকাকা হ্রদ, অপশন এ। তো ৩,৮১০ মিটার উচ্চতায় টিটিকাকা হ্রদটি বিশ্বের সর্বোচ্চ নৌযানযোগ্য বা বড় হ্রদ, যেখানে নৌকা চলাচল করতে পারে। আন্দিজ পর্বতমালায় পেরু এবং বলিভিয়ার মধ্যে সীমানা ঘেঁষে এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ এবং বিশ্বের সর্বোচ্চ নৌযানযোগ্য জলাশয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এখানে এভাবেও আসতে পারে প্রশ্ন যে এটা কোন মহাদেশে অবস্থিত? অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকায়, এবং এটা আন্দিজ পর্বতমালায় অবস্থিত, আর পেরু এবং বলিভিয়ার দেশের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি আন্তর্জাতিক তারিখ রেখার সবথেকে নিকটবর্তী? অপশনগুলোর মধ্যে কোনটা আন্তর্জাতিক যে তারিখ রেখা রয়েছে তার সবথেকে নিকটবর্তী? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নিউজিল্যান্ড। তো আন্তর্জাতিক তারিখ রেখার নিকটবর্তী হচ্ছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত একটি কাল্পনিক রেখা, যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এবং পরের দিনটির মধ্যে সীমানা নির্ধারণ করে। পরের প্রশ্ন, নিচের কোনটি বাগিচা ফসল নয়? তো অপশনগুলির মধ্যে চা, কফি, রাবার এগুলো সবই হচ্ছে বাগিচা ফসল। একমাত্র গম, এটা হচ্ছে বাগিচা ফসল নয়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আইসোনেভ নিচের কোন বিষয়টির সমান লাইনকে নির্দেশ করে? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো আইসোনেভ নির্দেশ করে হচ্ছে সমান মেঘাচ্ছন্নতা সম্পন্ন এলাকাকে হচ্ছে আইসোনেভ নির্দেশ করে। পরের প্রশ্ন, ইওয়াচা ঝড়ের নামকরণটি কোন দেশের করা? ভারত, পাকিস্তান, ওমান নাকি বাংলাদেশের? তো ইওয়াচা যে ঝড়টা রয়েছে সেই ঝড়ের যে নামকরণ, এই নামকরণটা করেছে হচ্ছে ওমান, অপশন সি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ দখল করে রয়েছে? এটাও আসতে পারে তোমাদের পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের প্রায় 2.77% অংশ দখল করে আছে। পরের প্রশ্ন, রবি শস্য কোন সময় বপন করা হয়, অর্থাৎ কোন সময় বোনা হয়? রবি শস্য বোনা হয় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। তো রবি শস্য হলো বৃষ্টি নির্ভর ফসল। এগুলি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বপন করা হয় এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে কাটা হয়। রবি শস্যের মধ্যে রয়েছে গম, ভুট্টা, যব, ছোলা এবং সরিষা। পরের প্রশ্ন, সংবিধানের 1 নম্বর ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা হলো, অর্থাৎ সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে, ভারতকে এখানে রাজ্যসমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে 1 নম্বর ধারাতে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 3য় অংশের যে ধারাগুলিতে ধর্মনিরপেক্ষতা স্বীকৃতি পেয়েছে সেগুলো হচ্ছে কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ধারা 25 থেকে 28-এর মধ্যে যে ধারাগুলো রয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করা হচ্ছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে। নিম্নলিখিত কোন করগুলো আদায় করার ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি? তো অপশনগুলোর মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, টোল ট্যাক্স এবং জল কর। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত রয়েছে তারা হচ্ছে এই কর আদায়ের ক্ষমতা রাখে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী
কৃষি ক্ষেত্র হচ্ছে একটি কোন বিষয়ের মধ্যে পড়ে? অঙ্গরাজ্য, কেন্দ্রীয় সরকার, নাকি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়, নাকি কোনোটি? তো মনে রাখবে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হচ্ছে এটা অঙ্গরাজ্যের বিষয়ের মধ্যে পড়ে, অর্থাৎ রাজ্যের বিষয়ের মধ্যে পড়ে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? এক্সিম ব্যাংক, এসবিআই, অর্থমন্ত্রক, নাকি আরবিআই? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে যে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করা হচ্ছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা কমেন্টে জানাবে যে এই আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। এই দুটো তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের আগেও পড়ানো হয়েছিল এটা। পরের প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার ভারতে কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো অর্থনৈতিক সরকার ভারতে অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে, অপশন সি। তো 1991 সালে একটি অর্থ ভারসাম্যের সংকট দেশে অর্থনৈতিক সংস্কারের সূচনা করে। পামুলাপার্থী ভেঙ্কট নরসিংহ রাও ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক হিসাবে পরিচিত। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়। তো অ্যান্সার হয়ে যাবে পামুলাপার্থী ভেঙ্কট নরসিংহ রাও। এই দুটো মনে না রাখলেও হবে, শুধু নরসিংহ রাও এই নামটা মনে রাখবে ভালো করে। নেক্সট প্রশ্ন, গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? মাংস, মধু, চিংড়ি, নাকি আলু? তো গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ি উৎপাদন বৃদ্ধির জন্য যুক্ত। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পরিষেবা ক্ষেত্রের সাথে মধ্যে আসে? কুটির শিল্প, কৃষিকাজ, খনিজ সম্পদ, নাকি ব্যাংক ও বিমা? তো পরিষেবা ক্ষেত্র অর্থাৎ সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে হচ্ছে ব্যাংক ও বিমা ব্যবস্থা, অপশন ডি। পরের প্রশ্ন, ভারতের তুলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের তুলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে নাগপুরে, অপশন বি। পরের প্রশ্ন, দুর্গাপুরে যে স্টিল প্ল্যান্টটি রয়েছে এটা কাদের সহযোগিতায় গড়ে উঠেছে? রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, নাকি জার্মানি? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছে। তো দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট হচ্ছে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে অবস্থিত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সমন্বিত স্টিল প্ল্যান্টগুলির মধ্যে একটি। এটি ইউনাইটেড কিংডমের সহায়তায় অর্থাৎ ব্রিটেনের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল? তো অপশনগুলির মধ্যে সন্ধিগত মৌল হচ্ছে অপশন ডি, Fe অর্থাৎ লোহা। তীব্র তড়িৎ ধনাত্মক 1 এবং 2 নং শ্রেণীর মৌল এবং প্রধানত অপরা তড়িৎধর্মী 13 থেকে 17 নম্বর শ্রেণীর মধ্যেকার মৌলসমূহকে সন্ধিগত মৌল বলে। এই মৌলগুলির মাধ্যমে তড়িৎ ধনাত্মক মৌল এবং তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে মিলন বা সন্ধি গঠিত হয়, সেই জন্যই হচ্ছে এই মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। পরের প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ ক্রোধ নিয়ন্ত্রণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস অংশটি রয়েছে এই হাইপোথ্যালামাস অংশই হচ্ছে আমাদের ক্রোধ নিয়ন্ত্রণ করে। তো মানসিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার পাশাপাশি হাইপোথ্যালামাস যৌন প্রতিক্রিয়া, হরমোন নিঃসরণ এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সাথে জড়িত। পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? এটাও খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে সিজিএস পদ্ধতিতে তাপের একক হয়ে যাবে এখানে অপশন বি, ক্যালোরি। আর এর সাথে সাথে মনে রাখবে যে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। নেক্সট প্রশ্ন, বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়? অক্সিজেন, হাইড্রোজেন, নাকি কার্বন ডাই অক্সাইড? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, নাকি কার্বন ডাই অক্সাইড? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, নাইট্রোজেন গ্যাস। তো বাতাসে নাইট্রোজেন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়। পরের প্রশ্ন, ডাটুরিন যে উপক্ষারটি রয়েছে এটা কোথা থেকে পাওয়া যায়? ঘৃতকুমারী, চা গাছ, কফি, নাকি ধতুরা গাছ? তো ডাটুরিন উপক্ষারের উৎস হচ্ছে
ধতুরা গাছ, অপশন ডি। পরের প্রশ্ন, বিমানের ফ্লাইট রেকর্ডার এটা কি নামে পরিচিত? এটা বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিমানের ফ্লাইটের যে রেকর্ডার, ভিডিও রেকর্ডার থাকে, সেটা কি নামে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ব্ল্যাক বক্স। তো ফ্লাইট রেকর্ডার, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত, এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যেটাতে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, যা কোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দন্ত চিকিৎসায় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা তো বারবার মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো দন্ত চিকিৎসার ডেন্টিস্টরা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করে থাকে। তো অবতল দর্পণ হলো সেই সব গোলাকার দর্পণ যেখানে প্রতিফলিত পৃষ্ঠটি ভেতরের দিকে বাঁকানো থাকে, অর্থাৎ এইভাবে থাকে, এখানে দেখা যায়, এই ভেতরের দিকটা দেখা যায়, এই ভেতরের দিকটা। আর অবতল দর্পণ বস্তুর অবস্থানের ওপর নির্ভর করে একটি অসৎ অথবা সৎ বাস্তব চিত্র গঠন করে। আর দাঁতগুলির বর্ধিত চিত্র দেখতে দন্ত চিকিৎসকরা এই অবতল দর্পণটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? এক্স, মিমি, ফার্মি নাকি অ্যাংস্ট্রমে? তো মনে রাখবে, পরমাণুর ব্যাস মাপা হয় হচ্ছে ফার্মি এককে, অপশন সি। পরের প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? জাইলিন, বেনজিন, ফেনল নাকি বেসরসিনল? তো কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল, অপশন সি। তো কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল, এটির আণবিক সূত্র হচ্ছে C6H5OH। এটা ভালো করে মনে রাখবে, এই সংকেতটা, কার্বলিক অ্যাসিড বা ফেনলের রাসায়নিক সংকেত হচ্ছে C6H5OH। এবং এটি একটি সুগন্ধযুক্ত জৈব যৌগ এবং এটি একটি দাহ্য সাদা স্ফটিক কঠিন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? তো আত্মঘাতী থলি বলা হয় হচ্ছে লাইসোজোমকে, অপশন এ। তো লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় কারণ তারা হজমকারী উৎসেচক নিঃসরণ করে, যা নিজের কোষকেই ক্ষয় করে ফেলে। পরের প্রশ্ন, খাবারের প্যাকেটে সবুজ রঙের গোল যে চিহ্নটি দেখতে পাওয়া যায় সেটা কি? তোমরা খাবারের প্যাকেটে দেখবে এইভাবে থাকে, এরকম চারকোনা এরকম বক্স দেওয়া থাকে, আবার মিডিলেও এইভাবে একটা সবুজ গোল দেওয়া থাকে, এরকম দেখবে খাবারের ইয়েতে থাকে। তো এটা কেন দেওয়া আছে? তো খাবারের প্যাকেটে এই সবুজ রঙের গোল চিহ্নটি দেওয়ার মানেই হচ্ছে সেই খাবারটা হচ্ছে একটি নিরামিষ খাবার, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর সবুজ বিন্দু চিহ্ন হচ্ছে নিরামিষ খাদ্য হিসেবে চিহ্নিত করে, আর যদি সেখানে সবুজ চিহ্নর জায়গায় লাল বাদামি ত্রিভুজ প্রতীক দেওয়া থাকে তাহলে সেটা আমিষ জাতীয় খাদ্যকে চিহ্নিত করে, আমিষ বা নিরামিষ দুটো খাদ্যকেই চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো কম্পিউটারে কতগুলি ফাংশনাল কি রয়েছে? তো কম্পিউটারে কিবোর্ডে দেখবে F1, F2, F3 এইভাবে অনেকগুলো কি থাকে। এখন এখানে জানতে চাওয়া হচ্ছে যে এই কিগুলো মোট কতগুলি থাকে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 12টি। তো কম্পিউটারে মোট 12টি ফাংশনাল কি থাকে। নেক্সট প্রশ্ন, সাইখো মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব বিখ্যাত একজন খেলোয়াড়। তো সাইখো মীরাবাই চানু ইনি হচ্ছে ভার উত্তোলনের সাথে যুক্ত। তো সাইখো মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক। 2014 সাল থেকে আন্তর্জাতিক ইভেন্টে 48 কেজি শ্রেণীতে একজন নিয়মিত উপস্থিতি এবং গ্রীষ্মকালীন অলিম্পিক, বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপস এবং কমনওয়েলথ গেমসে তিনি বহু পদক জিতেছেন। পরের প্রশ্ন, নিচের কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পর স্বরাজ দল গঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পরেই হচ্ছে এই স্বরাজ দলটি গঠিত হয়। তো স্বরাজ পার্টি বা স্বরাজ দল বা কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি 1923 সালের 1 জানুয়ারি
C.R. দাস এবং মতিলাল নেহেরু দ্বারা গঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সালটা আর কারা তৈরি করেছিলেন এ দুটো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কোন প্রাণীর দেহে লোহিত রক্তকণিকা থাকে না? কেঁচো, মানুষ, ব্যাঙ নাকি মাছ? এটা ব্যাঙ হবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেঁচো। তো কেঁচোর দেহে হচ্ছে লোহিত রক্তকণিকা থাকে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।